সৈয়দপুর হয়ে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ পর উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের আশা। ঈদের আগের শেষ কার্যদিবসে ব্যাংকে গ্রাহকের ভিড়, চাহিদা মতো অর্থ না পাওয়ার অভিযোগ। ছুটির সময় এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা সহ সেবা নিশ্চিতে প্রস্তুতি। ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণ সীমা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক। এক কার্ডে মিলবে 40 লাখ টাকা পর্যন্ত। অপব্যবহার ঠেকাতে কঠোর পর্যবেক্ষণ। ভোলায় ভেস্তে যেতে বসেছে 2 মাসের ঝাটকা সংরক্ষণ অভিযান। নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে চলছে মাছ শিকার। সহায়তা না পাওয়ায় নদীতে জাল ফেলছেন দাবি জেলেদের। এবং মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বন্ধ হয়ে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের সার কারখানা। স্থবির হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য, বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়ার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। কিছুক্ষণ পর দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সৈয়দপুর পৌঁছে গাড়ি বহর নিয়ে সড়ক পথে রওনা দেন দিনাজপুরের কাহারোলের দিকে। বলরামপুরে সাহাপাড়া থেকে একযোগে দেশের 54টি খালের খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিকে খাল খনন কর্মসূচি ঘিরে আনন্দ ও উচ্ছ্বাস বইছে স্থানীয়দের মাঝে। সকাল থেকে প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় আছেন দলীয় নেতাকর্মী সহ স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুরে আছেন সহকর্মী ইমরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় গেলে তারা এই খাল খনন কর্মসূচি পুনরায় চালু করবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আজকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ পর এই দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া যে খালটি, সেই খালটি এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে এবং আজকে 40টি জেলায় 54টি খাল একযোগে উদ্বোধন করা হবে এবং উদ্বোধনী অনুষ্ঠানটি হচ্ছে এই দিনাজপুরে। সেখানে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে আরও 40 মিনিট পর অর্থাৎ 12:15টার সময় ওনার এখানে আসার কথা রয়েছে। যদিও ইতিমধ্যে উনি সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং সেখান থেকে উনি সড়ক পথে ওর সবার আগে বাংলাদেশ যে গাড়িটিতে করে উনি নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন, সেই গাড়িটিতে করে এই সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলায় এসে পৌঁছাবেন, যেখানে খালটি খনন করা হবে। এবং এই খাল খনন কর্মসূচিকে ঘিরে আপনি দেখতে পাচ্ছেন যে দর্শক, যারা এই খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এখানকার অসংখ্য মানুষ যোগ দিবেন, তারা ইতিমধ্যে ওরা এবং কোদাল নিয়ে অপেক্ষায় আছেন। সেখানে নারীদের আমরা দেখতে পাচ্ছি পুরুষদের পাশাপাশি। তো বেলা 12:15টার দিকে এই খাল খনন কর্মসূচি শুরু হবে এবং এর পরপরই এখানে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে একটি বক্তব্য রাখবেন। ধারণা করা হচ্ছে যে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেই বাস্তবায়নটি শুরু করলেন এবং এই যে খাল খনন কর্মসূচি, এটার মাধ্যমে এক ধরনের নীরব সবুজ বিপ্লব ঘটবে এবং সাধারণ মানুষের যে পানির সমস্যা, অর্থাৎ কৃষিকাজের জন্য মৎস্য চাষের জন্য যে পানির সমস্যা হয়, সেই সমস্যাটির একটি স্থায়ী সমাধান হবে এই খাল খনন কর্মসূচিটির মাধ্যমে। 1977 সাল অর্থাৎ 49 আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। 49 বছর পর তার ছেলে তারেক রহমান উনি আজ আবার পুনরায় এই কর্মসূচি চালু করছেন। আজকে এই কর্মসূচির পরে আরও কয়েকটি কর্মসূচি আসছে, ব্যস্ত সূচি রয়েছে। উনি তার নানান কর্ম জিয়ারত করবেন বেলা 3টায় এবং বিকালে একটি ইফতার মাহফিলের মাধ্যমে উনি এই আজকের কর্মসূচি শেষ করবেন। রাতে 8:15টার ফ্লাইটে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। দিনাজপুর থেকে সহকর্মী ইমরুল হাসান। ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণ সীমা প্রায় দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে এক কার্ডে মিলবে 40 লাখ টাকা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নতুন গাইডলাইনে জানানো হয়েছে এ তথ্য। বৈদেশিক মুদ্রায় লেনদেন সহ কার্ডের অপব্যবহার ঠেকাতে কঠোর পর্যবেক্ষণ থাকার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানের রিপোর্ট।
পোশাক থেকে ঘরের প্রয়োজনীয় বড় বাজেটের কেনাকাটা, বিমানের খরচ, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, পেমেন্ট সেবা বা হাতের মোবাইল ফোনটি কিনতে এখন ক্রেডিট কার্ড ব্যবহার স্বাভাবিক ঘটনা। ক্যাশলেস বাংলাদেশের লক্ষ্যে নগদ টাকা লেনদেনে অনুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। ফলে সময়ের চাহিদার সাথে ক্রেডিট কার্ডকে সুশৃঙ্খল, সহজ ও গ্রাহক বান্ধব করতে ঋণ সীমা বাড়িয়ে নতুন গাইডলাইন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ক্রেডিট কার্ডের ঋণ সীমা 25 লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ 40 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে নিরাপদ সীমা 10 লাখ টাকা থেকে বাড়িয়ে 20 লাখ নির্ধারণ হয়েছে। প্রতিটা ব্যক্তির জন্য যখন একটা ক্রেডিট কার্ড অ্যালাউ করা হয় তার একটা লিমিট থাকে এবং সেই লিমিটে ফরেন কারেন্সির পার্ট থাকে, আবার দেশের মধ্যে থাকে। অবশ্যই ফরেন কারেন্সি পার্টটা খুবই সীমিত পরিমাণে থাকে। গাইডলাইনে ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট গ্রাহকের অভিযোগ, কার্ড সংক্রান্ত অনিয়ম, জালিয়াতি, কার্ডের মাধ্যমে সংগঠিত লেনদেন পরিশোধ ব্যবস্থা সংক্রান্ত জটিলতা, বিরোধ নিষ্পত্তি সহ সার্বিক বিষয়াদি পর্যালোচনার মাধ্যমে সংশোধনী আনা হয়েছে। সুদ হারও নির্ধারিত হয়েছে, তবে কঠোরতাও আছে অপব্যবহারে। বিভিন্ন বিজনেস হাউসে ব্যাংক থেকে যাদেরকে অ্যালাউ করে তারা যদি এটার যত্রতত্র ব্যবহার করে, অনেকে ফ্যামিলি মেম্বার সহ ফুল ফ্যামিলি সহ বিদেশে গেলেন, অনেক লেভিশলি চলাফেরা করলেন, কিছু কেনাকাটা করলেন খুব পশ আইটেম, ব্র্যান্ডেড আইটেম, যেগুলোর পরিমাণ অনেক বেশি। এগুলো আমাদের নজরে আসে এবং আসলেই আমরা তাৎক্ষণিক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। ক্রেডিট কার্ডের লেনদেন বৃদ্ধি পাওয়ায় এর ব্যবহার জটিলতা হ্রাস এবং একই সাথে নিত্য নতুন বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা, ভোক্তা অধিকার সংরক্ষণ, দায়িত্বশীল ঋণ প্রদানকে উৎসাহিত করতে এবং স্বচ্ছ নগদহীন আর্থিক লেনদেনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে ক্রেডিট সীমা নির্ধারণের সাথে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা যুক্ত করা হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। ব্যস্ততায় কাটছে সময় কর্মকর্তাদের। মতিঝিলে আছেন সেলিয়া সুলতানা। আজকের ব্যাংকগুলোর কর্মব্যস্ততা কেমন জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদের একটা লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে, যেহেতু আগামীকাল শবে কদর এবং তারপরে ঈদের মাঝামাঝি একটি সাধারণ ছুটির পর এটি লম্বা ছুটি হতে যাচ্ছে। সেক্ষেত্রে আজকে শেষ দিন কিন্তু ব্যাংকগুলোতে বলা যেতে পারে উপচে পড়া ভিড়। সাধারণত আমরা ব্যাংকে ঈদের আগের দিন যে ধরনের কাউন্টারগুলোতে সবচাইতে বেশি ভিড় দেখি, নতুন টাকা নেওয়া, চেক ভাঙানো, এই বিষয়গুলো যেহেতু প্রায় 6 থেকে 7 দিন ধরে ছুটিতে থাকবে, সে বিষয়গুলোর জন্য কিন্তু সাধারণ গ্রাহকরা যারা আছেন তারা কিন্তু সকাল থেকে এসে ভিড় করছেন লম্বা লাইনে। কিছু কিছু কাউন্টারে বলা যেতে পারে যে সেখানে উপচে পড়া ভিড়ের মতো হয়ে আছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু দীর্ঘ সময় ধরে একটি ছুটি থাকবে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে 18 এবং 19 তারিখে বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে, যেমন ঢাকার আশেপাশে আশুলিয়া, সাভার এবং নারায়ণগঞ্জের মতো জায়গাগুলোতে যেখানে যেখানে শিল্পাঞ্চলগুলো রয়েছে এবং শ্রমিকরা কাজ করেন, সেসব জায়গায় যেন স্বাভাবিকভাবে লেনদেন করা যায়, কিছুটা অন্তত সীমিত পরিসরে হলেও সেই জায়গাগুলোতে বিশেষ করে 18-19 তারিখে সীমিত জনবল দিয়ে সেই ব্যাংকগুলো, শাখাগুলো খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবং এরই মধ্যে যদি আপনাদেরকে আরও কিছু জানিয়ে রাখতে চাই যে বন্দর ব্যবস্থাপনা যেন স্বাভাবিক থাকে, সে বন্দর ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার জন্য সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় যেসব ব্যাংকের শাখা এবং উপশাখা এবং সাথে এটিএম বুথগুলো রয়েছে, সেগুলো কিন্তু 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত শুধুমাত্র ঈদের দিন ছাড়া সরকারি এবং সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রমগুলো কিন্তু চলমান থাকবে। এবং যে কর্মকর্তারা রয়েছেন সে কর্মকর্তাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়ায় সেখানে হয়তো স্বাভাবিকভাবে সেভাবে লেনদেন হবে না, তবে রপ্তানি কার্যক্রম যেন চলমান থাকে সে বিষয়গুলো। আজকে কিন্তু আমরা ট্রেজারি বন্ড এবং বিলের ক্ষেত্রে যেমন উপচে পড়া ভিড় দেখেছি, ঠিক একইভাবে বৈদেশিক মুদ্রার লেনদেন, যারা বিশেষ করে দেশের বাইরে যাবেন পড়াশোনা এবং বিভিন্ন বিষয়গুলো, ভিসা সংক্রান্ত কাজগুলোর জন্য কিন্তু আমরা দেখেছি যে বৈদেশিক মুদ্রার লেনদেন বিভাগগুলোতেও কিন্তু সেখানেও ভিড় করেছেন যারা সেবা গ্রাহক আছেন। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত ব্যাংক পাড়ায় প্রায় প্রত্যেকটি ব্যাংকেরই একই অবস্থা, ব্যাংক পাড়ার সর্বশেষ। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকের খবর জানাচ্ছিলেন সেলিয়া সুলতানা। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহে রেশনিক পদ্ধতি তুলে দিয়েছে সরকার। পাম্প থেকে তেল সংগ্রহের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবার এলাকায় আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে।
রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার পরও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন বা দীর্ঘ সারি। আমরা একটু আগে আসাদগেট ছিলাম, এর আগে হচ্ছে মিরপুর দেখেছি, মিরপুরেও আমরা দেখেছি বেশ কয়েকটি পাম্প বন্ধ, শেওড়াপাড়া কেন্দ্রিক যে পাম্পগুলি। আর এর পাশাপাশি আমরা আসাদগেট কিছুক্ষণ আগে ঘুরে আসলাম, তালুকদার পাম্প বন্ধ পেয়েছি। এর পাশাপাশি সোনার বাংলার মেয়ে আসাদগেট আরও একটি পাম্প আছে, সেটাতে আমরা দীর্ঘ সারি দেখেছি এবং দীর্ঘ লাইন দেখেছি। এর পাশাপাশি একটু বলে রাখি যে আমরা যে এখানকার যে আগত চালক তাদের সাথে কথা বলেছি যে আজও তালুকদার পাম্পে ভোর থেকে সিরিয়াল দিয়েও কিন্তু তেল পায়নি অনেকে। তবে এর মধ্য দিয়ে এখনও দেখতে পাচ্ছি যে এখানে যে সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি, বাইকার বিশেষ করে যারা হোন্ডা চালক আছে তারা হয়তো ঘন্টাখানিক সময় ধরে সিরিয়ালে আছেন। আর হোন্ডার লাইনটা খুব দ্রুতই যদি শেষ হচ্ছে, কিন্তু প্রাইভেট কারের দীর্ঘ সারি, কেননা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আমরা এখানে ওয়েট করতে বা অপেক্ষা করতে আমরা দেখতে পেয়েছি। তবে এর মধ্য দিয়ে এই যে পাম্পগুলি বন্ধ, এখানকার গ্রাহকদের অভিযোগ আছে এই পাম্পগুলি কেন বন্ধ, এই বন্ধ হওয়ার কারণটা কি কোনো সরকারি সংস্থা খতিয়ে দেখছে নাকি হচ্ছে পাম্প মালিকরাই কোনো কারসাজি করে পাম্পগুলি বন্ধ রেখেছেন, এটিও কিন্তু আসলে দাবি এটা খতিয়ে দেখার। তবে আরও বেশ কয়েকটি বিষয় যে নজরে আসছে, বিশেষ করে এই যে আজকে রাজধানী কেন্দ্রিক সব কিছু বন্ধ হতে যাচ্ছে বা সরকারি ছুটি ঘোষণা হয়ে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে বলা যায় যে এই যে ঘর ফেরা মানুষ যারা হচ্ছে আগে বিশেষ করে বাইকে বা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে ঢাকা থেকে বাড়িতে ফিরতেন, তারা কিন্তু আসলে এবার এই ইচ্ছেটা কিন্তু পূরণ করতে পারবেন না, এরকমই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সরকার হস্তক্ষেপ চান এই সমস্ত দুর্ভোগ যেন শেষ হয়। এই ছিল আমার কাছ থেকে তেলের পাম্প থেকে সর্বশেষ খবর। পরিবার থেকে সাইফুল ইসলাম জানাচ্ছিলেন জ্বালানি তেলের পাম্পের খবরাখবর। দেখছেন এ সময়ের বাণিজ্য। এবার জানবো পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আমরা যেটি দেখতে পাচ্ছি যে আজকে দিনে সকালের যে পরিস্থিতি সেটি আমরা যেটি দেখলাম, সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায়, অর্থাৎ ঈদের আগে যে শেষ কর্মদিবস, সেই কর্মদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে ডিএসসি লেনদেন এবং সরিয়া সূচক, প্রধান সূচক। এবং সেই ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডিএসসি 30 যে সূচকটি আছে, এই 3টি সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রত্যেকটি প্রধান সূচকে 28 পয়েন্ট বেড়েছে, আর সরিয়া সূচকে বেড়েছে 7 পয়েন্ট, এবং বাছাইকৃত সূচকে যেটি বেড়েছে সেটি হচ্ছে 6 পয়েন্ট। এখন পর্যন্ত 151 কোটি 25 লাখ টাকার লেনদেন হয়েছে, এবং সেই লেনদেনের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি 242টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 70টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, এবং অপরিবর্তিত রয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি অপরিবর্তিত রয়েছে 66টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আমরা একটু দেখতে চাই এখন পর্যন্ত যারা লেনদেন করেছেন তাদের শেয়ার বিক্রির যে সবশেষ আপডেট, শীর্ষ 5টি প্রতিষ্ঠানের নাম আমরা জেনে নিতে চাই। ইনটেক, তারা এখন পর্যন্ত শেয়ার বিক্রি করেছে প্রায় তারা 7 কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করেছে। তাদের প্রত্যেকটি শেয়ার 43 টাকা 90 পয়সা তারা শেয়ার বিক্রি করেছে। এছাড়া পরবর্তী যে 4টি যে প্রতিষ্ঠান আছে সেটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাভেলো, সিটি ব্যাংক, এবং যেটি আমরা দেখতে পাচ্ছি সার্টাবল এবং ফ্যামিলি ট্যাক্স। এই যে 4টি প্রতিষ্ঠান তারা এখন পর্যন্ত শেয়ার বিক্রিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছিল। এই ছিল শেয়ার বাজারে এখনকার পর্যন্ত সবশেষ আপডেট। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ই রিটার্ন সিস্টেমে আবেদন করলে সময়সীমা শেষের পরও রিটার্ন জমা দেওয়ার অতিরিক্ত 90 দিন সময় পাবেন ব্যক্তি করদাতা। সোমবার বিজ্ঞপ্তিতে এনবিআর জানায় 2025-26 কর বর্ষে অনলাইনে প্রায় 50 লাখ নিবন্ধনের বিপরীতে আয়কর রিটার্ন দাখিল করেছেন প্রায় 41 লাখ করদাতা। আয়কর জমা সহজ, দ্রুত ও আরও স্বচ্ছ করতে অনলাইনে সময় বাড়ানোর সুবিধা চালু করেছে এনবিআর। তবে এক্ষেত্রে অবশ্যই ই রিটার্ন সিস্টেমে আবেদনকৃত ব্যক্তির নিবন্ধন থাকতে হবে। সাথে রিটার্ন জমায় চতুর্থবারের মতো বাড়ানো সময়সীমা 31 মার্চের মধ্যে করতে হবে অতিরিক্ত সময় বৃদ্ধির আবেদন। ভোলায় ফেস্তে যেতে বসেছে ইলিশ উৎপাদন বাড়াতে সরকারের দেয়া 2 মাসের জাটকা সংরক্ষণ অভিযান। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেতুলিয়ার অভয়াশ্রমে অবাধে জাটকা নিধন চলছে। পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান জেলেরা। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ।
ভোলার ইলিশা নৌথানা ও পুলিশ তদন্ত কেন্দ্রের কয়েক মিটারের মধ্যেই দল বেঁধে ইলিশ শিকার করছেন জেলেরা। জাল নৌকা বোঝাই ট্রলারের যাওয়া আসা দেখে বোঝার উপায় নেই, মেঘনার অভয় আশ্রমে নিষেধাজ্ঞা চলছে। সদর উপজেলার ভোলার খালগোড়া ঘাটে বিক্রির জন্য মাছ নিয়ে আসছেন জেলেরা। অন্য সময়ের মতোই আড়ত মালিকরা হাঁক ডাক দিয়ে বিক্রি করছেন নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ঝাটকা সহ অন্য মাছ। ঝাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয় আশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে, কিন্তু নদী জুড়ে নৌকা ট্রলারে সয়লাব। পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান জেলেরা। বিকল্প কর্মসংস্থান ও সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। সামনে ঈদ আইতে আছে, টাকা পয়সা নাই, কিস্তি এলাকায় দিতে হইব, এই জন্য আর কি আমরা ধরতেছি। কিস্তির ভয় আর কেন দিয়ে দিচ্ছে 480 টাকার তেল পুরা মনে 600 টাকার মাছ বেচছে। কেউ দেওয়ান নেই, কেউ ইয়া করুন নেই, খোঁজ নেওয়ান নেই, এই জন্য আর গাঙ্গু যাওয়ার আর যারা প্রভাবশালী এরা তো মনে করেন বিভিন্ন ধরনের বড় বড় সাবার নিশান টাঙ্গায় মনে করেন নদীতে বাইতে আছে, সেগুলো কি অভিযোগ নাই। আমরা তো প্রতিনিয়ত তাদেরকে টাকা দিয়ে সাপোর্ট দিতে পারি না যে এনজিওর টাকা পরিশোধ করো, বাধ্যতামূলক তারা নদীতে যায়। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় জনবল না থাকার কথা জানায় স্থানীয় মৎস্য বিভাগ। আমরা আমাদের সীমিত জনবল এবং সীমিত বাজেট দিয়ে আমরা মোটামুটি যতদূর সম্ভব আমরা অভিযান করছি। জেলায় নিবন্ধিত 1,68,000 জেলে রয়েছেন। এর মধ্যে 90,200 জেলের জন্য 2 মাসের খাদ্য সহায়তার 14,432 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার, যা এখনো বিতরণ শুরু হয়নি। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। সময়ের বাণিজ্য শুরু হলো আকিজ বাইসাইকেলের রফতানি যাত্রা। 12 মার্চ প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে প্রথম কনসাইনমেন্ট পাঠিয়েছে। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে আকিজ বাইসাইকেল রফতানি কার্যক্রম শুরু করেছে, যা দেশীয় উৎপাদিত পণ্যের বিশ্ববাজারে পরিচিতি দিচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রফতানির মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, পাশাপাশি 1000 কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। ভবিষ্যতে ইউরোপ সহ বিভিন্ন উন্নত দেশের বাজারে রফতানি সম্প্রসারণের পরিকল্পনা করছে আকিজ বাইসাইকেল। 2003 সালের মে মাসে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। অমর একুশে বইমেলায় বার্জার পেইন্টসের উদ্যোগে শিশুদের জন্য উন্মোচিত হয়েছে ইনিমিনি রংচিনি বই। রোববার দুপুরে বইমেলার বার্জার প্যাভিলিয়নে বইটি উন্মোচন করা হয়। বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজন করেছে ব্যতিক্রমী ক্যাম্পেইন বাংলার রঙে বাংলা নামে 1432। ক্যাম্পেইনের অংশ হিসাবে ছোটদের কাছে রঙের বাংলা নামগুলোকে নতুনভাবে পরিচিত করাতে প্রকাশিত হয়েছে বইটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং প্রধান বিপণন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ। দামে অস্থিতিশীল অপরিশোধিত জ্বালানি তেলের প্রভাব পড়েছে যোগাযোগ অবকাঠামো খাতে। বাড়ছে বিটুমিনের দাম, তবে চাহিদা কম থাকায় নিম্নমুখী লিড, অ্যালুমিনিয়াম ও টিনের দাম। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের দাম সপ্তাহ ব্যবধানে দাম বেড়ে 12% বেড়ে টনপ্রতি দাঁড়িয়েছে $641। তবে চাহিদা কম থাকায় সপ্তাহ ব্যবধানে লিডের দাম 1.75% কমে টনপ্রতি $1,896 নেমেছে। দুর্বল চাহিদার কারণে অ্যালুমিনিয়ামের দাম কমে টনপ্রতি $3,420 নেমেছে। সপ্তাহ ব্যবধানে কমেছে টিনের দামও, টনপ্রতি ঠেকেছে $49,388। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক বিনিয়োগ ব্যয় বাড়ায় ব্যাপক ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এতে প্রতিষ্ঠানের জনবলের 20% কর্মী চাকরি হারাতে পারেন। তবে ঠিক কবে এই ছাঁটাই হবে তা এখনও নির্ধারণ হয়নি। ছাঁটাইয়ের নির্দিষ্ট সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি বলে সূত্রের দাবি। রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছে, মেটার শীর্ষ নির্বাহীরা ইতিমধ্যেই সংস্থার বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। কোন সংখ্যা কিভাবে কমানো যায় সেই পরিকল্পনা তৈরি করতে নির্দেশনাও দেওয়া হয়েছে তাদের। মেটার সাম্প্রতিক নথি অনুযায়ী গত বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সংস্থায় প্রায় 79,000 কর্মী কাজ করছিলেন। যদি 20% কর্মী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে প্রায় 16,000 কর্মী চাকরি ঝুঁকিতে পড়তে পারেন।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে অচল হয়ে পড়েছে সার সরবরাহের গুরুত্বপূর্ণ পথ। বন্ধ হয়ে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের সার কারখানা, স্থবির হয়ে পড়ছে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই সংকট দীর্ঘ হলে বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। মার্কিন ইসরায়েলি হামলার জেরে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব এখন ছড়িয়ে পড়ছে বৈশ্বিক কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায়। উপসাগরীয় অঞ্চলের একাধিক সার কারখানা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি কার্যত অচল হয়ে পড়েছে হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 1/3 নাইট্রোজেন সার পরিবহন করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে যেখানে প্রতিদিন গড়ে 129টি জাহাজ চলাচল করত, মার্চের শুরুতে তা নেমে এসেছে মাত্র 4টিতে। যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে দ্রুত বাড়ছে সারের দাম। যুদ্ধ শুরুর আগে প্রতি টন ইউরিয়ার দাম ছিল প্রায় $464, যা এখন বেড়ে দাঁড়িয়েছে $594। একই সময়ে ফসলের উৎপাদন বাড়াতে ব্যবহৃত সালফারের দামও চীনা বাজারে 20% বেশি বেড়েছে। বাড়তি সামুদ্রিক জ্বালানি ও বিমা ব্যয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গালফ অঞ্চলের গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বের অন্যান্য সার কারখানাও উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করায় বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় 20% বাজার থেকে হারিয়ে গেছে। এর ফলে ভারতের ইউরিয়া উৎপাদকরা উৎপাদন কমাতে শুরু করেছে, এমনকি কিছু কারখানা বন্ধের আলোচনাও চলছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদান, শ্রীলঙ্কা, তানজানিয়া, সোমালিয়া, কেনিয়া ও মোজাম্বিক এই দেশগুলো উপসাগরীয় অঞ্চলের সারের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। তবে সংকটে লাভবান হচ্ছে কিছু বড় রফতানিকারক দেশ। রাশিয়া ও বেলারুশ মিলিয়ে বিশ্ব সারের প্রায় 20% রপ্তানি করে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর শুল্ক আরোপ করলেও মস্কো তাদের রপ্তানি ঘুরিয়ে দিয়েছে ব্রিক্স দেশগুলোর দিকে। 2021 থেকে 2024 সালের মধ্যে এই দেশগুলোতে রুশ সারের রপ্তানি প্রায় 60% বেড়েছে, যার ফলে রাশিয়ার কৃষি ও খাদ্য খাতে নতুন ধনী শ্রেণীরও উত্থান ঘটছে। এদিকে সংকট নিরসনে এখনো স্পষ্ট কোনো পরিকল্পনা দেয়নি ওয়াশিংটন। তবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য কার্যত অচলই থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি বিশেষজ্ঞদের মতে, এই সার না থাকলে বিশ্বের প্রায় অর্ধেক খাদ্য উৎপাদনই ঝুঁকিতে পড়বে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সৈয়দপুর হয়ে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পর উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের আশা। ঈদের আগের শেষ কার্যদিবসে ব্যাংকে গ্রাহকের ভিড়। চাহিদা মতো অর্থ না পাওয়ার অভিযোগ। ছুটির সময়ে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা সহ সেবা নিশ্চিতে প্রস্তুতি। এবং ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণ সীমা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক। এক কার্ডে মিলবে 40 লাখ টাকা পর্যন্ত। অপব্যবহার ঠেকাতে কঠোর পর্যবেক্ষণ। এই ছিল সময় বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনান। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।